নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। নানান বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি এবং সামাজিক নানান বিষয়, এবং তারই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টরা আমাদের সঙ্গে থাকেন, এবং এই নিয়ে আমরা আলোচনা এবং প্রশ্ন এই নিয়েই আমরা করতে থাকি। আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আজকের যে বিষয়গুলির দিকে আমরা নজর রাখবো, প্রথমেই সেদিকে নজর। কোচবিহার রাজ্যের দাবিতে আক্রমণাত্মক অনন্ত মহারাজ, ঋষিকান্তের পথে কি বিজেপির গৌরী শঙ্কর, এই প্রসঙ্গ যেমন আমরা আলোচনা নিয়ে আসবো, এর পাশাপাশি আমরা যে বিষয় আলোচনায় নিয়ে আসবো এরই সঙ্গে আলোচনায় আমরা তুলে ধরবো, অর্থাৎ মূলত বাংলাকে ত্রিফলা আক্রমণ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন বিষয়ে তুলবেন নীতি আয়োগের বৈঠকে। আগামীকাল নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকেই বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়ে তুলবেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন, এবং তার আগে আমরা তুলে ধরবো অনন্ত মহারাজের যে বক্তব্য নিয়ে আবারও আলোড়ন পড়ে গিয়েছে। অনন্ত মহারাজের বক্তব্য আজ ঠিক কি বলেন তুলে ধরবো। বর্তমান যে গৃহমন্ত্রী আছে, ট্রাম্পের যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহমন্ত্রীকে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। আমাদের কুচবিহার রাজ্যটাকে রিসেট করতে চাচ্ছি, বাংলাকে ভাগ করতে চাচ্ছি আমরা। সেটা বাংলা থেকে পেরিয়েই হবে তো। বাংলা নয় তো, ওটা ও প্রমাণ করুক না ওটা বাংলা বলে। রাজ্যকে রিসেটের কথা বলে দিচ্ছেন অনন্ত মহারাজ। আর 24 তারিখ থেকে যে বক্তব্য নিয়ে রীতিমতো বাংলার রাজনীতি এবং বিভিন্ন জায়গায় তোলপাড় হচ্ছে, রাজ্যের কথা, উত্তরবঙ্গের কথা সুকান্ত মজুমদার যা ইতিমধ্যে প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীকে দিয়েছেন, আর তার পরপরই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা এবং তার পাশাপাশি দিল্লি যাওয়ার পর টুকরে টুকরে ইস্যু নিয়ে কি বলেছেন শোনাব। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement. They have deprived our state like anything by economic blockade, from political conspiracies. Even they didn't spare Bengal, now they have started again to divide the Bengal. Somebody from BJP party said divide the Assam, somebody said divide the Bihar and Jharkhand and Bengal. They want to divide the country itself, not parliamentary one. टुकड़े platform. So टुकड़े करने की कोशिश कर रहा है कंट्री को, इसको तो आवाज उठाना जरूरी है सबको मिलकर। টুকরে টুকরের প্রসঙ্গ ইতিমধ্যেই করে চলে আসছে কেন, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য আইচ রায়, কংগ্রেস নেতা। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শঙ্খদীপ দাস, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি নেতা। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই চলে আসবো আলোচনা, এবং আলোচনায় আমরা শুরু করব শঙ্খদীপের সঙ্গে কথা বলে। শঙ্খদীপ, কেন এই প্রসঙ্গ চলে আসছে, এবং অনন্ত মহারাজের আজকের বক্তব্যে কিন্তু রীতিমতো কিন্তু তোলপাড় পড়ে যাচ্ছে আবারও কোচবিহার নিয়ে। এটাতে আমি খুব একটা কিছু বিস্মিত হচ্ছি না। তার কারণ হচ্ছে যে প্রতিবার এই আমরা দেখেছি যে গত 2021 সালে বিধানসভা ভোটের পরেও যখন বিজেপির ফলাফল পশ্চিমবঙ্গে আশানুরূপ হয়নি, এবং ওরা দেখে যে শুধুমাত্র উত্তরবঙ্গের ফলাফল আশানুরূপ, সেইখানে তখন আমরা দেখি যে জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তিনি পৃথক উত্তরবঙ্গ রাজ্যের কথা বলেছিলেন। তো এইটা আমাদের খুব একটা ঠেকছে না। বিজেপি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ ভাগ করা এটা কোনোদিনও হবে না, এটা কোনোভাবে বাস্তবসম্মত নয়। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি তার নিজের ভোট ব্যাংককে ঠিক রাখার জন্য অন্তত একটা জায়গায় নিজেকে কনসলিডেটের জন্য থাকে, সেইটার জন্য বারবার এই গাজর ঝোলানো বা খুঁড়োর ফল দেখানো হয়, কিন্তু এটার কোনো বাস্তব ভিত্তি নেই। তুমি দেখে দেখো, আজ থেকে 10 দিন বা 15 দিন বাদে এটা পুরোপুরি বায়বীয় হাওয়ায় মিলিয়ে যাবে, এটা কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এর আগেও আমি দেখেছি যে যখন জন বার্লা ইস্যুটি তুলেছিলেন, তখন তৃণমূল পর্যন্ত এই মর্মে কিছু কথা বলেছিলেন, এবং তাকে তখন তৈরি হয়েছিল। সেইটা
সেটা অর্থাৎ কোনোভাবেই মূলত একটা- কিন্তু রাজনীতি জায়গা কিনা এই প্রসঙ্গটা কিন্তু রয়ে যাচ্ছে। বিমলদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অনন্ত মহারাজের এই বক্তব্যে বিজেপি কি অস্বস্তিতে? প্রথম কথা, দলের মুখপাত্র হিসেবে আমি এসেছি মুখপাত্র, উনি মুখপাত্র নন। একজন ব্যক্তি হিসেবে তিনি তার মতামত প্রকাশ করেছেন এবং সেই এনার সঙ্গেই গিয়ে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কি গল্প করে এসেছিলেন এটা উনি প্রকাশ করুন, তারপরে বাকি কথা বলবো। আমার কথাটা যেটা হবে সেটা বিজেপির অফিসিয়াল কথা। আমি পরিষ্কার বলি যে বাংলা তৈরি, পশ্চিমবাংলা তৈরি নিয়ে বিজেপির যে আবেগ সেটা কারোর চেয়ে কম নয়, অনেক বেশি। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যদি আন্দোলন 46-47 না হতো, গোটা বাংলা চলে যেত পাকিস্তানের মধ্যে। এমনকি শরৎ বসু, কিরণ শঙ্কর রায়, সুরাবর্দির ওই অখণ্ড বাংলার পরিকল্পনা যদি সফল হতো, শতাব্দীর বৃহত্তম এথনিক ক্লিনজিং হতো, বাঙালি হিন্দুর নামটাই ইতিহাসের পাতা থেকে মুছে যেত। তাই বাংলা নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নেই। আমরা জানি বাংলা অখণ্ড, মানে পশ্চিম বাংলার ঐক্য কীভাবে রক্ষা করতে হয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে মাননীয় সুকান্ত মজুমদারের প্রস্তাব প্রধানমন্ত্রীকে, কথাটাই আমি বেশি করে গুরুত্ব দেব। তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি। আচ্ছা, সুকান্ত মজুমদার কোথায় বলেছেন যে পশ্চিম বাংলার পলিটিক্যাল ডিভিশন করতে হবে? তিনি বলেছেন যে একটা যে নর্থ ইস্ট উন্নয়নের জোন আছে, এটা অনেক রাজ্যেই এরকম কিন্তু আছে। আপনি যদি কর্ণাটক বা অন্ধ্রে যান, সেখানেও উন্নয়ন এলাকাগুলোকে নিয়ে একটা জোন করা হয়েছে। ঠিক নর্থ ইস্ট যেরকম জোন আছে, সেই একই রকম সেই জোনের মধ্যে যদি উত্তরবঙ্গ থাকে, তাহলে উন্নয়নের যে টাকাটা এখন পশ্চিমবাংলা পায় তার অনেক বেশি টাকা পাবে। 60-40 বদলে কোথাও 90-10, কোথাও 100% টাকা। সেই টাকা যদি পশ্চিমবাংলায় আসে, কার অসুবিধা? এক। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবাংলায় যে সরকারটা আছে, সেই সরকার উন্নয়ন করতে পারছে না কারণ ব্যাপক দুর্নীতি, একেবারে টপ টু বটম দুর্নীতি। শুধু তাই নয়, কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো মাঝখান থেকে উধাও হয়ে যাচ্ছে, কারণ ব্যাপক দুর্নীতি এবং মানুষের কিছু লোক তার পকেটে ঢোকাচ্ছে। সেখান থেকে রাজ্যকে বাঁচাতে গেলে কেন্দ্রের নিজের নিয়ন্ত্রণ চাই এই উন্নয়নমূলক কাজে। বিমলদা, একটুখানি আটকাচ্ছিস, লাইন বলি, আর একটা বলতে হবে। অনেকে নিশিকান্ত দুবের কথা, ওটা আলাদা করে আলোচনা করলে আমি বলবো, এখন বলে রাখি। অবশ্যই আলোচনা। সেটা হচ্ছে নিশিকান্ত দুবে যে কথাটা বলেছেন, সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আমি পরিষ্কার কথা বলি, জাস্ট একটা তথ্য দিই। মুর্শিদাবাদ 1951 সালের জনগণনা অনুযায়ী 55% মুসলিম জনসংখ্যা ছিল, আজকে 66.5। কোন জাদু মন্ত্র বলে? স্বাভাবিক হিউম্যান যে ডেভেলপমেন্ট গতিতে এটা হচ্ছে না। ঠিক সেই রকম বলি মালদা মাত্র 37% মুসলিম জনসংখ্যা, আজকে কি করে 51% হলো? ফলে গোটা ঝাড়খণ্ড, বিহার, তাদের আতঙ্ক তৈরি হচ্ছে। এখানকার যে শাসন প্রশাসন, এখানকার যে সরকার, রাজনৈতিক দল, তাদের প্রত্যক্ষ মদতে যেভাবে এখানে অনুপ্রবেশ হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, তারা তাদের আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাংলা ভাগের কথা আমরা মেনে নিচ্ছি না, বাংলা অখণ্ড থাকবে, কিন্তু এই আতঙ্ককে গুরুত্ব দিতেই হবে। তা নইলে না, ওই আগ্নেয়গিরির বিস্ফোরণ যে কোনো দিন ঘটে যাবে। বিমলদা এই প্রসঙ্গ তুলে ধরলেন, এই নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওয়ে অন্যান্য অতিথিরা এসেছেন। প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন, দেবনীল পাল রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে। দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় আসার আগে আমরা শুনে নেব নিশিকান্ত দুবের বক্তব্য। সেই বক্তব্য ঠিক কি বলেছিলেন গতকাল এবং তার আগের দিন সুকান্ত মজুমদার যে প্রস্তাব প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই দিয়েছেন, যে কথা বিমলদা আবারও প্রসঙ্গক্রমে তুলে ধরলেন। দুজনের বক্তব্য একটুখানি তুলে ধরবো। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं, उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ 123%, जय मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर, इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। क्या जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। প্রদীপ্ত, নিশিকান্তুবের বক্তব্য এবং সুকান্ত মজুমদারের প্রস্তাব প্রধানমন্ত্রীকে। তার আগে বিমল স্যার এখানে বললেন, বিমল স্যার বিভিন্ন তথ্য দিয়ে বললেন যে কত পার্সেন্টেজ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে একটা বিশেষ সম্প্রদায়। আমি বলছি তাহলে কি 2011 সেন্সাসের কনটেক্সটে বললেন, মানে সেন্সাস তাহলে 2011 কনটেক্সটে। থ্যাংক ইউ স্যার, 2011 কনটেক্সটে। এই হচ্ছে শিক্ষিত বিজেপির সমস্যা, বলে দিলেন 2011 কনটেক্সটে, কারণ বিজেপির বেশিরভাগ তো মিথ্যের ফানুস করায়। 2011 কনটেক্সটে তখনও পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসেনি, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তার মানে ইনফিলট্রেশনের যে রেট 2011 পরে 2021 অবধি, আমি অনুরোধ করব ইনফিলট্রেশন রেটটা বিএসএফ এর মাধ্যমে এটা একটা করা হয়, একটু স্যাট তুলে দিন। 3 নম্বর পয়েন্ট বলি যে ডিপোর্টেশন রেট, যখন দাদাদের কংগ্রেস সরকার ছিল তখন 10 বছরে প্রায় 84,000 ডিপোর্টেশন হয়েছিল। রাজ্যসভার তথ্য, সেই রাজ্যসভার তথ্য বলছে যে এই 10 বছরে ডিপোর্টেশন মাত্র 14,000-এর কিছু বেশি। তাহলে যদি ইনফিলট্রেশন বেশি হয়, ডিপোর্টেশন বেশি হবে, তাহলে বোঝা যাচ্ছে যে একটা সময় ইনফিলট্রেশন হয়েছে, ডিপোর্টেশন বেশি হয়েছে, এই সময় ইনফিলট্রেশন হয়নি, ডিপোর্টেশন কম হয়েছে। কিন্তু এর মধ্যে ত্রিপুরার সংখ্যা কত, এর মধ্যে আসামের সংখ্যা কত, ছেড়ে দাও, এগুলো বাদ দাও। আজকে মুসলমান সম্প্রদায়ের কথা বলছেন যখন, তাহলে স্যাররা বিষ্ণুপ্রসাদ শর্মাকে কি জবাব দেবেন, জয়ন্ত রায়কে কি জবাব দেবেন? মানে আমার মনে হচ্ছে স্যার এখানে যখন কথা বলছেন বিমল স্যার, মানে কোন গ্রুপ অফ পলিটিক্স কথা বলছো? ওদের তো চতুর্ভুজ চলে, একদিকে শুভেন্দু গ্রুপ, একদিকে সুকান্ত গ্রুপ, একদিকে হচ্ছে দিলীপ গ্রুপ, আর একদিকে কামিনী কাঞ্চন গ্রুপ। কামিনী কাঞ্চন গ্রুপ আবার কিছুটা শুভেন্দুর দিকে ঢেলে থাকে। না ও ঠিক বলেছে, এখন কোন দিকে ঢলতে হবে, জয়ন্ত রায়ের দিকে না বিষ্ণুপ্রসাদ শর্মার দিকে? আমি সেটা জানি না। সংবিধানের 368 নম্বর ধারা বলে একটা ব্যাপার আছে, স্যার সংবিধান পড়ান, আমিও পড়ি। আমরা জানি যে সংবিধান সংশোধন করতে হবে। এই যে ডোনিয়ারটা হয়েছিল, DONEAR, যে উত্তর পূর্বাঞ্চলের যে মন্ত্রক, সেই ডোনিয়ারের জন্য একটা 2001 সালে যখন তৈরি হয়েছিল, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। প্রদীপ্ত একটুখানি আটকাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গৌরী শঙ্কর বাবু, আপনি ইতিমধ্যেই কেন্দ্র শাসিত অঞ্চলের কথা বলছেন, কেন? দেখুন, মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন নেই, এখানকার মানুষ নিরাপদে থাকতে পারছে না, এখানে সুরক্ষা নেই। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা রাজ্য সরকারের অসহযোগিতার ফলে তার কাটার বেড়া দেওয়া যায়নি, ইলেকট্রিফিকেশান হয়নি, তার ফলে উন্মুক্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত আসছে, যাদের সঙ্গে মিশে আর জিহাদিরা আসছে, আইএসের চর আসছে, আর তারা এসে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার চক্রান্ত করছে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার মানুষের উপরে জেহাদি আক্রমণ একের পর এক ঘটছে। এখানে আইনের শাসন নেই, পুলিশের কাছে দাবি জানিয়েও এখানে মানুষ সুবিচার পায় না, পুলিশকে জানিয়েও কোনো মানুষ সুরক্ষা পায় না। এই জায়গায় দাঁড়িয়ে এ জেলার মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে জাতীয় পতাকা তোলা যায় না। মুর্শিদাবাদ শহরে, মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ শহর, মুর্শিদাবাদ স্টেশনের একেবারে পাশে 25 বছর ধরে একটা ক্লাব ফ্ল্যাগ হোস্টিং করে, সেই জায়গায় পুলিশ এসে ফ্ল্যাগ নামিয়ে দিচ্ছে, বলছে এটা ওয়াকফের সম্পত্তি, এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে না। রাজ্যকে জানিয়েছিলেন? এটা কোন রাজ্যে বসবাস করছি আমরা? ভারতবর্ষের অঙ্গরাজ্য না এটা বাইরের রাজ্য যে এখানে ফ্ল্যাগ হোস্টিং করা যাবে না? এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বাধ্য হচ্ছি যেখানকার মা বোনেদের সুরক্ষার স্বার্থে মানুষকে নিরাপত্তা দিতে বাংলাদেশি বিভেদকামী শক্তি যারা ভারতবর্ষের অখণ্ডতাকে নষ্ট করতে চায়, পাকিস্তানি চর যারা আজকে এটাকে করিডর হিসেবে ব্যবহার করছে, এখানকার পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করছে একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার স্বার্থে। সেই কারণে আমরা এই মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, মুর্শিদাবাদ জেলার মানুষ যেন নিরাপত্তা পায়, সুরক্ষা পায়,
আর এটা সম্ভব তখনই যখন কেন্দ্রের শাসন এখানে প্রযুক্ত হবে, অর্থাৎ কেন্দ্রীয় শাসন এখানে লাগু হবে। এই তাই আমরা সময়টাতেই কেন কেন্দ্রীয় বললেন? শাসন নিশিকান্ত লাগু দুবের করার জন্য বক্তব্য আবার আমরা তারপরই এটাকে- আপনার বক্তব্য উঠে এলো, এই সময়টাতে কেন বললেন? দেখুন, আমি 2022 সালের 18ই আগস্ট প্রথম দাবি জানিয়েছিলাম এবং সেই দাবির সমর্থনে আমি চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে প্রতিলিপি পাঠিয়েছিলাম। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এই বিষয়গুলোই সেদিন তুলে ধরেছিলাম যে মুর্শিদাবাদকে যদি ভারতবর্ষের মধ্যে রাখতে হয়, ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে মুর্শিদাবাদকে অবিলম্বে ইউটি করা উচিত, নতুবা মুর্শিদাবাদকে মাধ্যম করেই ভারতবর্ষের অখণ্ডতা বিঘ্নিত হবে, সার্বভৌমত্ব নষ্ট হবে। এ দাবি আমি 2022 সালের 18ই আগস্ট জানিয়েছিলাম। শেষ প্রশ্ন করব, আপনি জানেন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের নিয়ন্ত্রণে, রাজ্য সরকারের সঙ্গে এ ব্যাপারে কোনরূপ কথা বলেছিলেন? দেখুন, আজকে যে পুলিশ পতাকা নামাচ্ছে, এ পুলিশ কার পুলিশ? রাজ্য সরকারের পুলিশ। মুর্শিদাবাদ থানার আইসি এবং তাদের স্টাফেরা এসে বলছে এটা ওয়াকফের সম্পত্তি, এখানে ফ্ল্যাগ হোস্টিং করা যাবে না। ভারতবর্ষের সংবিধানে আমার মনে হয় না কোথাও লেখা আছে যে ওয়াকফ সম্পত্তিতে ফ্ল্যাগ হোস্টিং হবে না। আর ওয়াকফের সম্পত্তি হলো তো ভারতীয় মুসলিমদের সম্পত্তি। আপনি জানিয়েছিলেন, ভারতীয় মুসলিমরা আপনি তো কথা এদেশের বলেছিলেন। নাগরিক। তাহলে কেন সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং হবে না? অবশ্যই আমি জানিয়েছিলাম, মানে কি পুলিশ আজকে বাধ্য করিয়েছিল যারা ভিডিও করেছে সেই ভিডিও মোছাতে। এমনকি আমাকেও বলেছিল থানার আইসি যে আপনি যে ভিডিও করেছেন সেটা ডিলিট করে দেন। কেন ডিলিট করব? কেন ভারতবর্ষের পতাকা উঠবে না? ধন্যবাদ গৌরীশঙ্কর বাবু। কথা বললাম গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে। সমদা, না, প্রথমে আমি ভীষণ ভাবছি যে কোন বিষয়ে কথা বলবো। শঙ্করদা কতগুলো কথা বলেছেন। আমি বলছি যে যখন ওই অনন্ত মহারাজ বলছেন যে ম্যাপটা দেখাচ্ছেন, যেটা করতে হবে, মানে একটা নতুন কুচবিহার রাজ্য করতে হবে, তো সেটা কি হেমন্ত বিশ্ব শর্মা শুনতে পাচ্ছে? মানে পাশে আছেন হেমন্ত বিশ্ব শর্মা? সমদা, আমি একটু আটকাই। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলে দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরকে রাজ্য বানিয়ে দেওয়ার জন্য। আজকের বক্তব্য অনন্ত মহারাজ, যা আমরা শুরুতেই তো দেখালাম। হেমন্ত বিশ্ব শর্মা তো বিজেপির মুখ্যমন্ত্রী, শুনতে পাচ্ছেন চারদিক আসামটা ওখানে ঢুকতে বলছেন আর কি। তো বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বললে তো তার ইমপ্লিকেশনস তো এইটা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলছে মানে ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। আপনি বলছি এ কথা ছেড়ে দিন, ওনার কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। রাজ্য বিমলদা বললেন যে এসব লোকের কথার কী গুরুত্ব আছে, এর কী করবো বলুন? আমাদের দুর্ভাগ্য যে উনি তো বিজেপির সাংসদ, আমরা তো বিজেপি ওনাকে টিকিট দিয়েছে, তো বিজেপি ওনাকে সাংসদ করেছেন, তো বিজেপির লোকের তো একটা উত্তর তো বিমলদাদের দিতে হবে। এখন মুশকিলটা হচ্ছে কি বলুন তো, এই অনুপ্রবেশের কথা বারবার বলছেন। অনুপ্রবেশ কি শুধু রাজ্য সরকারের জুরিসডিকশন? আমার সাথে তৃণমূলের 1000% বিরোধিতা থাকতে পারে। এই যে অনলি স্টেক হোল্ডার কি রাজ্য সরকার অনুপ্রবেশের ক্ষেত্রে? বিএসএফের কোনো দায় নেই, বিডিআরের সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয় না। এই যে আমরা বলছি 2000 কিলোমিটার অলমোস্ট পারফোরেটেড বর্ডার, পোরাস বর্ডার, সেখান দিয়ে ইনফিল্ট্রেট হচ্ছে বারবার, এটা সমস্যা। এটা কি আজকের সমস্যা? দীর্ঘদিনের সমস্যা। শুধু জমি 50 কিলোমিটার অধিক কম, 50 কিলোমিটার বর্ডার থেকে তো বলেছিলেন জায়গাটা বিএসএফের দখলে থাকবে, ছিল তো। এসব কথা আইন তো এনেছেন, আমি এসবের পরে যাচ্ছি। আর সুকান্তবাবু একটা দারুণ কথা বলেছেন যে এনইসিতে টাকা বেশি আসবে। বিমলদা বলছেন, এন্ডোর্স করছেন, টাকা বেশি আসবে। নর্থ ইস্টের রাজ্যগুলোর দিকে বিমলদা একটু তাকাবেন, টনিপুরের দিকে। ওদের ব্যাপারটা হচ্ছে কি অনেকটা কেষ্ট মুখার্জির মতো, জো পিলায়া मैं उसकी तरफ हूं। টাকা দিলেই যে উন্নয়ন হয় তার তো নর্থ ইস্টের রাজ্যগুলো তো দেখলেই বোঝা যায় কত টাকা দিলে উন্নয়ন হয়। যত টাকা দেয় তার থেকে বেশি চুরি হয়। মুখ্যমন্ত্রী টুকরে টুকরে কথা বলেছেন। আমি সব মুখ্যমন্ত্রীর কথা পরে আসছি। মুখ্যমন্ত্রীর কথা কি বলবো এখন? উন্নয়নটা কি মানে টেরিটরি ভাগের সাথে ব্যস্তানুপাতিক নাকি? যে টেরিটরি ভাগ হলে উন্নয়ন হয়ে যাবে? তাহলে মহারাষ্ট্রের সাথে মহারাষ্ট্র এত বড় একটা স্টেট, তার উন্নয়ন কি থেমে আছে? আর মণিপুর তো একটা ছোট স্টেট, তার কি উন্নয়নের বিরাট উন্নয়ন হয়ে গেছে? পুষ্কর সিং ধামি উত্তরাঞ্চল যেটা হয়েছে উত্তরপ্রদেশ থেকে কেটে, মানে উন্নয়নের একদম চরম শিখরে চলে গেছে। এই প্রসঙ্গগুলো আমি একটা ব্যস্তানুপাতিক নাকি? আমি শুধু একটা কথা, আর্টিকেল 3-তে একটা স্টেট তৈরি করার পেছনে অনেক রকম যুক্তি আছে। আমি বলছি আপনাকে যে চিকেন নেকের যে জায়গাটা, সেই জায়গাটা তো ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক পয়েন্ট। সেইখানটা আপনি বলছেন এই যে স্ট্র্যাটেজিক পয়েন্ট, আপনি ওখানে কত জনজাতি গোষ্ঠী আছে আপনি জানেন? তারা যে কালকে বলবে না গোর্খাল্যান্ডে, আমাদের গোর্খাল্যান্ড সমস্যা, এখন ল্যাপচা ভুটিয়া, তারা যে আলাদা করে আবার বলবে না যে আমাদের রাষ্ট্রটা দিয়ে দাও, এ দায়িত্ব নেবেন? বিজেপি নেবে দায়িত্বটা? আমি বলছি। তারপরে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, রাঢ়বঙ্গে কালকে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে বঙ্গ তো এদিকে ভাগ করে দেন, তাহলে একটা ইউনিয়ন টেরিটরি করুন,
যেখানে আমরা ঝাড়খণ্ডের কিছুটা অঞ্চল নিয়ে, মেদিনীপুরের কিছুটা অঞ্চল আর পুরুলিয়া বাঁকুড়া নিয়ে আমরা নতুন করে একটা নতুন ঝাড়খণ্ড রাজ্য করি? মানে দায়িত্ব নেবে বিজেপি? আমি বলছি তাহলে বিচ্ছিন্নতার দায়িত্ব নিতে হবে তো। বিমলদার কাছে যাবো, কিন্তু আমি ক্লোজ করে নি। আর তাহলে একটা কাজ করুন না, জনসংখ্যার ভিত্তিতে বলছেন, জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি, আমি ওই হিন্দু মুসলমানের পিছে চলে এসছে একদম গতানুগতিক ছক। রোহেলখণ্ড বুন্দেলখণ্ডের আন্দোলনটা জানেন কি অবস্থা? রোহেলখণ্ড বুন্দেলখণ্ডে তারা তো রাজ্যটা যেছে, সেখানে গিয়ে কেন নাক গলাচ্ছেন না? শুধু বাংলা ভাগের চক্রান্ত। দেবনীল দেখুন, গোটা বিষয়টা নিয়ে বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রীরা কি বলছেন সেটা তারা নিজেরাই জানেন না। একদিকে বলছেন অখণ্ডতার কথা, এখানেও শুনলাম, অন্যদিকে বলছেন মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করা হোক। আপনি যদি খেয়াল করে দেখেন, ভারতবর্ষের 75 বছরের ইতিহাস স্বাধীনতার পরে সাধারণত টেন্ডেন্সিটা থেকেছে ইউনিয়ন টেরিটরির সংখ্যা কমানো, ইউনিয়ন টেরিটরির আয়তাভুক্ত মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই বেশি বাড়তি লেজিসলেটিভ সুবিধা, সেখানে অ্যাসেম্বলি তৈরি করা, এইগুলোর দায়িত্ব নেওয়া হয়েছিল। আজকে উল্টো কথা বলা হচ্ছে। এটা কেমন আচরণ? আসলে বিজেপির পক্ষে স্বাভাবিক। আপনি জম্মু কাশ্মীরের দিকে তাকান, 2019 সালের 5ই আগস্ট হয়ে 2024 সালের 5ই আগস্ট এসে চলেছে, আর কদিন পরে আসতে চলেছে। 5 বছরেও জম্মু কাশ্মীরের মানুষকে স্বাভাবিক যে রাজ্যের সম্মান, সেই রাজ্যের সম্মানটুকু, তাদের বিধানসভার অধিকার, এইটুকু ফিরিয়ে দেওয়া গেল। আজকে বিজেপি বলছে মুর্শিদাবাদের ক্ষেত্রে, হরিয়ানা, সেখানে বিজেপির সরকার ছিল, সেইখানে নূহ বলে একটি জেলা রয়েছে, যে জেলাটা কিন্তু মুসলিমরা সংখ্যাধিক মধ্যে রয়েছে। তাহলে কি সেখানেও ইউনিয়ন টেরিটরি করতে হবে? ভারতবর্ষে অন্তত 50টির উপরে জেলা রয়েছে সমস্ত রাজ্য মেলালে, যেখানে যেখানে হচ্ছে যে সেখানে হিন্দুরা বাদ দিয়ে অন্যান্য সমস্ত ধর্মীয় গোষ্ঠী, কোথাও খ্রিস্টানরা, কোথাও হচ্ছে আদিবাসী সমাজ, তাহলে সমস্তটাকে ইউনিয়ন টেরিটরি করতে হবে। তাহলে এতগুলো রাজ্যের কি দরকার? ফলে এইখানে বিজেপির একটা কোহেরেন্ট পলিসির অভাব, এবং তারা আসলে কেন্দ্রীয় সরকারের শাসনটা চাপিয়ে দেওয়ার জন্য রয়েছে। আসবো বিমল দা, আপনার কাছে প্রতিক্রিয়া আসবো। প্রদীপ্ত, আমি জানি তোমারও বক্তব্য রয়েছে, আমরা একটু শুনে নেবো এই পুরো বিষয় নিয়ে। ইতিমধ্যেই ঠিকই বক্তব্য উঠে এসেছে ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। শোনাবো। এই বিজেপির আদর্শধারীরা ভাগ করতে করতে ভারতকে ভাগ করে দিয়েছিল। নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে, যদি সেটাও চলে যায় তখন বলবে যে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে। এর তীব্র প্রতিবাদ করছি। ভারতবর্ষ এক, বাংলা এক। বাংলার মানুষ এবং ভারতবর্ষের সন্তান হিসেবে আমি গর্বিত, আমরা সবাই গর্বিত। এই ভাগাভাগি রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল যারা করছেন, তারা একটা সময় আমাদের দুর্ভাগ্য দেশকে ভাগ করার চক্রান্তে ছিলেন, কিন্তু আমরা আর কোনো ভাগাভাগির মধ্যে থাকবো না। আমরা এক। কাশ্মীর থেকে কেপ কুমারিন, কন্যাকুমারিন এক, এবং বাংলার দার্জিলিং থেকে নিয়ে সাগর পর্যন্ত এক। এটার মধ্যে কোনো ভাগাভাগি হবে না। যারা চক্রান্ত করছেন তাদের ধিক্কার জানাই। সুকান্ত মজুমদার বাংলাকে ভাগ করতে চাইছে, আমরা এটা মানব না। একজন মন্ত্রী হয়ে কি করে বলে যে মিনিস্টার নর্থ ইস্টার্ন চার্জে রয়েছে? বাংলা ওভাবে ভাগ করা যায় না। কাল নিশিকান্ত দুবে বলে যে দুটো ডিস্ট্রিক্ট নিয়ে আর বিহারের 3টে ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে ইউনিয়ন টেরিটরি হবে। বাংলা কি খেলার পুতুল নাকি? আর বাঙালি কি বসে থাকবে নাকি? আজকে বিজেপি তো অ্যান্টি বেঙ্গলি, তাই জন্য এই সমস্ত কথা বলছে, অ্যান্টি বেঙ্গল কথা বলছে। আমরা ওর পদত্যাগ চাই। বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে, সুকান্ত মজুমদারের পাত্তা পাওয়া যাবে না, বিজেপির কোনো নেতা থাকবে না। जितना ऐसा बात कहेंगे ना बीजेपी, उनका भविष्य सीपीएम और कांग्रेस की तरह हो जाएगा बंगाल में। ममता सीपीएम को बंगाल में शून्य बना दिया। एक इतना बड़ा पार्टी लोकसभा में 0 है, विधानसभा में 0 है, कांग्रेस भी विधानसभा में 0 है। तो बीजेपी ये बंगाल डिवीजन के लिए जितना कम बात कहे, हिंदू मुसलमान को बारे में कालू और निशिकांत पार्लियामेंट में शोर मचाना शुरू कर दिया। ये जितना लोकसभा में हम लोगों को तृणमूल को 10 से नीचे लाएंगे, वो 32 आएंगे, 34 आएंगे, 35 आएंगे। मोदी जी, अमित शाह जी सब ये शोर मचाए थे, 12 में गिर गए। तो 2026 में विधानसभा है, होशियारी से बात करो, नहीं तो तुम्हारा भविष्य भी सीपीएम का तरह हो जाएगा।
খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব বিমল দা, খুব সংক্ষেপে। না, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আবার বলছি পার্টি স্ট্যান্ড, আমরা পশ্চিমবাংলা সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দলের প্রতিষ্ঠাতা বলে মানি, তার আদর্শ মেনে চলি, পশ্চিমবাংলা এক। কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, প্রত্যেক মানুষের জীবনের যে অভিজ্ঞতা। আচ্ছা, মুর্শিদাবাদে যদি জাতীয় পতাকা উত্তোলন কেউ করতে না পারে, সেই মানুষের মনের ভাবটা কি হয়? এই কলকাতাতে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে মার খেয়েছিলেন, তিনি তো বলেন হিন্দু হয়ে জন্মেছে দুর্ভাগা, মুসলিম না হলে সেই কাজী মাসুম আক্তারই বলেছেন যে পশ্চিমবঙ্গের বিজেপিকে শিখতে হবে মমতার কাছ থেকে। একদিকে যেমন এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, আর অপর দিকে এরপর যে প্রসঙ্গ চলে আসছে অর্থাৎ নীতি আয়োগের বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় ফেরত আসবো জনগণের মনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টা। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আর এবারে যেদিকে আমরা নজর রাখবো, নীতি আয়োগের বৈঠক আগামীকাল, কিন্তু তাতে থাকছে না কংগ্রেস, আপ, ডিএমকে কিন্তু যোগ দিচ্ছে তৃণমূল। প্রথমেই দেখব প্রতিবেদন। শনিবার নীতি আয়োগের বৈঠক, তাতে যোগ দিতে শুক্রবার দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পরই নীতি আয়োগের বৈঠক বয়কটের পথে হাঁটে ইন্ডিয়া ব্লক। ইতিমধ্যেই ওই বৈঠকে না যাওয়ার কথা জানিয়েছে কংগ্রেস, আপ ও ডিএমকে। বৈঠকে যোগ দেবেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তবে উল্টো পথে হেঁটে ওই বৈঠকে যোগ দিতে চলেছে ইন্ডিয়ার শরিক তৃণমূল। তার কারণও ব্যাখ্যা করেছেন তৃণমূল নেত্রী। বিজেপির বিভিন্ন মহল থেকে বাংলা ভাগের দাবি উঠছে, এর সঙ্গে মমতা জুড়ে দিয়েছেন আর্থিক বঞ্চনার অভিযোগও। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। দিল্লি পৌঁছে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মমতা। পাশাপাশি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইন্ডিয়া ব্লকের মধ্যে সমন্বয় নিয়েও প্রশ্ন তুলেছেন। I talked to Hemant also. Hemant is also coming. And after that, he contacted us of there is no coordination between us and others. That if somebody takes a decision that they will not join, if they have consulted us, but my problem is every state they have their own discretion and own deprivation and own agenda. এর আগে বেশ কয়েকবার নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত ছিল পশ্চিমবঙ্গ। সেই ইতিহাস টেনে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। কে বলেছেন নীতি আয়োগকে মানি না? উনি নীতি আয়োগকে মানেন না বলেছেন। উনি বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না। এখন গেছেন কেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক। বৈঠকে যোগ দিয়ে তিনি শুধু পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হবেন তা নয়, বৈঠকে তিনি সারা দেশের বিজেপি শাসিত রাজ্য নয় এমন রাজ্যগুলি যেগুলি বিরোধী শাসিত রাজ্য, সেই রাজ্যের প্রতি বঞ্চনার প্রতি প্রতিবাদ করবেন এবং তার বিরুদ্ধে তিনি সোচ্চার হবেন। ক্যামেরায় অরূপ ও শুভাশিসের সঙ্গে বিক্রম ও রাজীবের রিপোর্ট, জি24 ঘন্টা। আর নীতি আয়োগের এই বৈঠক নিয়ে আমরা আলোচনা করব আমাদের অতিথিদের কাছে। প্রথমে এই মুহূর্তে চলে যাব শঙ্করদেবের কাছে। শঙ্করদেব, তাহলে কোথাও কি ফেডারেল স্ট্রাকচার তার বাধ্যবাধকতা এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যোগদান? হ্যাঁ, অবশ্যই তাই। এবং তিনি তো প্রথমে ঠিকই করে রেখেছিলেন যে নীতি আয়োগের বৈঠক ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন। এবার যতটা প্রশ্ন ইন্ডিয়ার যদি সমন্বয়ের অভাব, সেটাও ঠিক। এবং আমরা কিন্তু জানি ডিএমকে প্রথমে ঠিক করে, স্টালিন প্রথমে ঠিক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে তিনি বৈঠকে যোগ দেবেন। তারপরে তিনি সেটা কংগ্রেসের কনভে করেন এবং কংগ্রেস
যে রুলস যেগুলো চিফ মিনিস্টাররা ঠিক করেন যে তারাও যোগদান করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু পরেই জানানো হয়। বাই দ্যাট টাইম তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। উনি একবার যখন কথা দিয়েছেন তখন শুধুমাত্র এই জোট পরবর্তীকালে সিদ্ধান্ত না হয় তিনি যে তার মানে তার যে সম্মতি সেটাকে ফেরত নিয়ে নেবেন সেটা দেখতে খারাপ লাগে, সেটা মানে ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে মিটিংয়ে যোগ দেওয়ার একটা জরুরি কারণও রয়েছে। তার কারণ হচ্ছে তুমি দেখো, এই কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের প্রয়োজনীয়তার কথা। পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ যারা 100 দিনের কাজের টাকা পান, শ্রমের টাকা, বা যারা আবাস যোজনার টাকা পান, সেটা গত দুটো বা একটা আর্থিক বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। গত আর্থিক বছরে একটা টাকাও 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের কোনো শ্রমিক পায়নি। কেন পায়নি? কারণ বলা হচ্ছে যে পুরনো দুর্নীতি। কিন্তু পুরনো দুর্নীতির কারণে গরিব মানুষের নতুন কাজ আটকে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নটা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের এই যে ধরো আবাস যোজনা, যখন 11,36,000 মানুষকে আবাসের টাকা দেওয়ার কথা হলো, সেটা 2 বছর ধরে আটকে আছে। বলা হচ্ছে যে দুর্নীতি এবং অনিয়মের কারণে। তো দুর্নীতি এবং অনিয়ম, এখন তো টাকাটা দেওয়া হয়নি, ফলে দুর্নীতি এবং অনিয়মের কারণ শরীর দেওয়া হচ্ছে না, সেই দেওয়া হচ্ছে না, কোথাও যে গিয়ে ব্যাপারটা আটকে গেছে। আমার মনে হয় চিফ মিনিস্টার হয়তো সেটাই গিয়ে ওখানে তুলে ধরবেন। পশ্চিমবঙ্গের যে টাকা, কেন্দ্রিক অনুদানের যে প্রকল্পগুলোর টাকা, সেগুলোকে ধারাবাহিকভাবে বন্ধ করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে পুরনো দুর্নীতি। একেবারেই সংগতি, আর সেখানে কিন্তু আরো একটা প্রশ্ন চলে আসছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, অর্থাৎ যে শরিক কথা ইন্ডিয়া জোটের প্রসঙ্গ চলে আসছে। সোমদা, কোথাও কি অস্বস্তিতে মনে হয়? কারণ কংগ্রেস, আপ, ডিএমকে তাদের যোগদান নয় নীতি আয়োগের বৈঠকে। অস্বস্তি কেন থাকবে? উনি এরকম তো অনেক আগেও করেছেন। তা আমরা এসব অভ্যস্ত, আমরা জানি কি করে। আমি ইহাতেও আছি, উহাতেও আছি, ডাকিলেই সাদিলেই খাইব আর কি। তো গেছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোটদানের সময় বিরত থেকেছিলেন। কিন্তু কেন এরকম বলছেন? মানে এটা তো ফেডারেল স্ট্রাকচারের বাধ্যবাধকতা বলতে দেন। ওসব ফেডারেল স্ট্রাকচারের বাধ্যবাধকতা উনি ওসব করেন না। তার কারণ হচ্ছে উনি যে কথাটা বলছেন, আমি একদম ওনার সাথে আমি সম্প্রদীপবাবুর সাথে একদম একমত নই। তার কারণ যে এই যে কথাটা মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় বলেছিল তো, আমার সাথে আলোচনা করেছে। আর ওনার সাথে আলোচনা করে কি অন্য প্রার্থী ঠিক হয়েছিল? অ্যাবস্টেন থেকেছিলেন। পার্লামেন্টে এতগুলো বিল পাস হয়েছে গত পার্লামেন্টে, তখন অ্যাবস্টেন থেকেছিলেন কেন? কি কারণ? প্লিজ, আসলে তা নয়। আসলে দাদা বিরক্ত হবে, রাগ করবেন, তাই যাচ্ছেন। তা এত বছর ধরে নীতি আয়োগের মিটিংয়ে যাননি কেন? তখন ফেডারেল স্ট্রাকচার ছিল না দেশে। এটা বার্তার বিরোধী ঐক্য না ঐক্যের বিরোধিতা, এটা বোঝা খুব মুশকিল। তো এর দুটো হাত না, ওনার এখন আরেকটা হাত আছে, সেটাকে বলে অজুহাত। আর 2 নম্বর কথা হচ্ছে 100 দিনের কাজ। আমরা তো বলছি হ্যাঁ, বাংলার বঞ্চনা অত্যন্ত খারাপ। কেন করছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় সরকারের ঠাকুরদাদার টাকা নাকি? কিন্তু কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে মামলা কেন করছে না রাজ্য সরকার? এটা মানুষের হকের টাকা, এটা আইন। 100 দিনের কাজের টাকা আইন। ইউপিএ সরকার করেছিল যখন, সেটা ছিল আইন, এখনো এটা আইন। কিন্তু সোমদা, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, জাস্ট একটা লাইন, কিন্তু এটাও বলেছেন যে বঞ্চনার কথা যাতে নথিবদ্ধ হয়, সেই কারণেই কিন্তু তার এই অংশগ্রহণ নীতি আয়োগের বৈঠকে। বঞ্চনার কথা নথিবদ্ধ করতে গেলে উনি যেটা করছেন এটা তা নয়। উনি বার্তা দিচ্ছেন। তাহলে আজকে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। আমরা সবাই বলছি যে হ্যাঁ, বাংলাকে বঞ্চনা করেছে, সবাই একসঙ্গে প্রতিবাদ করছি। সারা ভারতবর্ষে 2টো মাত্র স্টেট বাদ দিয়ে বাকি স্টেটগুলোকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার, শুধু অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে ছাড়া বাদ দিয়ে। বাকি রাজ্যের চিফ মিনিস্টাররা বয়কট করতে পারলো কেন? উনি তো কনসলিডেশন দেখালেন না, কেন সলিডারিটি দেখালেন না? প্রদীপ্ত, কি বার্তা দিতে চাইছেন? সোমদার এই প্রসঙ্গটা যে এতদিন কেন নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করেন? আমি ভাবতাম শুধু শ্রমিক বাবুর বোধহয় স্মৃতিভ্রংশ হয়েছে, তার সঙ্গে সঙ্গে সৌম্যদারও হয়েছে বা কংগ্রেসের হয়েছে, সেটা জানতাম না। 2022 সালের ছবি কংগ্রেসের নেতাদের পাশে এখনো জল করছে, এবং অন্য শিবসেনা নেতাদের পাশে জল করছে যে 2022-এ উনি সপ্তম নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন। যাই হোক, সেটা এদের যাদের স্মৃতিভ্রংশ হচ্ছে তাদের ব্যাপার। মুশকিল হচ্ছে যে ধরমবীর ঝা, আপনারা সবাই ধরমবীর ঝা সম্পর্কে জানেন, পে অ্যান্ড অ্যাকাউন্টসের যিনি দায়িত্বে আছেন এবং এই যে টাকা অ্যালোকেশনের যে দায়িত্ব আছেন, 3টে চিঠি দিয়েছেন। সেই 3টে চিঠি দিয়েছেন 2021 সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে। কিসের ভিত্তিতে দিয়েছেন? যে না, এখান থেকে ক্লিয়ারেন্স গেছে, যেটা নিয়ে স্যারেরা বারবার, মানে বিজেপি বারবার বলে তোমরা হিসাব দেবে না, আমরা টাকা দেবো না। কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে সরকার হিসাব দিয়েছে।
আবার একইভাবে আবাস যোজনার ক্ষেত্রে দুটো চিঠি চলে গিয়েছে, একটা জুন মাসে একটা ডিসেম্বর মাসে 2021 সালে, সেখানেও বলছে যে আমরা আমাদের হিসাব দিয়ে দিয়েছি। তাহলে তারপরে কেন এরা মিথ্যাচার করছে? 100-র বেশি টিম চলে এসছে, তারপরে কেন কোন হিসাবটা এরা দিতে পারছে না বলে মনে হচ্ছে? নাকি ওই যে বেরিয়ে আসবে যে কোচবিহারে যে হেরে গিয়েছে স্বরাষ্ট্র উপমন্ত্রী ছিল যিনি, তিনি তার বাবা যে বাড়ি পেয়েছিল সেটা বেরিয়ে আসবে? আমার জানা নেই। আমার এটা জানা আছে সাতনা বলে একটা জেলা আছে মধ্যপ্রদেশে, যেখানে 1200 টয়লেট একদিনের মধ্যে উধাও হয়ে গেছে, ক্যাগের রিপোর্টে রয়েছে, তারপরেও মধ্যপ্রদেশ টাকা পেয়েছে। আমার হিসাবে আছে আমাদের মন্ত্রী, তিনি বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে না, উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড, 1.5 লক্ষের বেশি, পশ্চিমবঙ্গে 5000। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে ভুয়ো জব কার্ড নিয়ে যখন বিজেপি বলে তারা উত্তরপ্রদেশ টাকা পেয়ে যাচ্ছে, বাংলা পাচ্ছে না। এবার মুশকিল হচ্ছে যে যখন তুমি ঠিক করে নিয়েছো এবং তোমার যদি সৎ সাহস থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধিতা করার ক্ষমতা সেটা আর কারণ নেই। এবং সেই জন্য তুমি যতই সিগন্যালের কথা বলো, যতই কংগ্রেস নানান রকম ভাবে বলুক, আর প্রদেশ কংগ্রেস একটুখানি আটকাচ্ছি, সংঘদীপ কিছু বলতে চাইছে। সংঘদীপ, আমি একটা ছোট্ট কথাই শুধু অ্যাড করতে চাই শিলাদিত্য, সেটা হচ্ছে যে তামিলনাড়ুর পরিস্থিতি বা কর্ণাটকের পরিস্থিতির সঙ্গে বাংলার পরিস্থিতি মেলালে চলবে না। পশ্চিমবঙ্গের যে আর্থিক সংকট রয়েছে সেরকম সংকট তামিলনাড়ু বা কংগ্রেস কর্ণাটকের নেই। দে আর রেভিনিউ সারপ্লাস স্টেট। পশ্চিমবঙ্গের একটা আর্থিকভাবে একটা বিভিন্ন রাজ্য, সেখানে যদি বছরের পর বছর ধরে কেন্দ্রের টাকা আটকে থাকে তাহলে মুখ্যমন্ত্রী অবশ্যই নীতি আয়োগ কেন, কিন্তু যতদূর জানি যে মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার সাথে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আজকে যেহেতু কার্গিলে গিয়েছিলেন তার ফলে উনি সময় দিতে পারেননি। না, আমার সংকট প্রথমে শুনেছিলাম যাবেন, তারপর যাবেন না, আবার গেলেন, তো ভালো কথা। তো নীতি আয়োগে প্রত্যেক মুখ্যমন্ত্রী যোগ দিন, সেটা তো আমরা চাইছি, আমরা মানে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারও চাইছে। সুতরাং গেছেন, খারাপ কিচ্ছু নয়, যেতে পারি, কিন্তু কেন যাব করতে করতে গেলেন, তবু একদিক দিয়ে ভালো। সুতরাং সেই নিয়ে আমি আলোচনা করবো না, আমরা তো চাইছি সবাই জান। আমি শুধু এটুকু বলছি, সৌম্য বললো না কংগ্রেসের কংগ্রেসের অস্বস্তি নেই, সত্যিই অস্বস্তি নেই, কারণ অস্বস্তি পেতে পেতে ওদের গা শোয়া হয়ে গেছে। এই যে এখানে মমতা ব্যানার্জি, শেষ করি, এই যে মমতা ব্যানার্জির নামে এখানে মাঝে মাঝে কামান দাগে, সেটা কি মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, পি চিদম্বরম শুনতে পান? যখনই এসে বলেন যে আপনার সঙ্গে জোট ছাড়া আমরা বাঁচিব না গো, আমরা পরলোক গমন করিব, এবং যখন এখানে অধীর চৌধুরী বলেন জোটের বিরুদ্ধে, মল্লিকার্জুন খাড়গে বলেন দরকার হলে বার করে দেবো। অনেকগুলো প্রশ্ন নীতি আয়োগ নিয়ে আমরা আলোচনার চেষ্টা করবো এই পুরো বিষয় নিয়ে আসার জন্য। একটা বিরতির পর জনগণমনদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আর জনগণমনতে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য ইতিমধ্যে এসছে, প্রচুর বক্তব্য এসছে এবং তারই সঙ্গে মতামত এসছে। ঠিক কি বক্তব্য এবং মতামত আপনাদের সামনে তুলে ধরছি, এবং তুলে ধরতে আলোচনায় আবারও অতিথিদের কাছে আসবো। খুব সংক্ষেপে যেটা জানতে চাইবো, সমদা, নীতি আয়োগের বৈঠকে যোগদান, এটা তো মানে রাজ্যের জন্য অনেকগুলো বিষয় তুলে ধরা, এটা তো খুব স্বাভাবিক বিষয়, অসুবিধে কোথায়? খুব সংক্ষেপে প্লিজ। রাজনীতিতে যেটা দেখা যায় সেটা তো রাজনীতি নয়, রাজনীতিতে যেটা দেখা যায় না সেটাই রাজনীতি। উনি কি কারণে গেছেন উনি বলতে পারবেন। তবে রাজ্যের ভাড়ার শূন্য, তারপরেও আমরা একটু আগে বলছিল রাজ্যের ভাড়া শূন্য, উনি যদি রাজ্যের পাওনা গন্ডার জন্য যদি সত্যি বঞ্চনার কথা বলবেন বলেছেন, কিন্তু সেটা তো আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্যটা এক লাইনে দেবলিন। দেখুন, বিষয়টা হচ্ছে দুটো সরকারি অর্থনীতির ক্ষেত্রে সম্পূর্ণ নীতি পঙ্গুত্বে ভুগছে। তারা নীতি আয়োগের মিটিংয়ে গিয়ে আলোচনা করবে, তা নিয়ে জল্পনা কল্পনা করে লাভ নেই। একটা কথা খুব ভালোভাবে উঠে আসলো যে কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর যে অর্থনৈতিক অবস্থা বাংলার তা নয়। এই প্রশ্ন তোলা প্রয়োজন যে বাংলার এই সমস্ত সমস্যা অর্থনীতির শুধুমাত্র বিজেপি সরকার টাকা দিচ্ছে না বলে। আর দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র কাঠামোর বাধ্যবাধকতার প্রশ্ন তখন আসবে যখন কেন্দ্রের সরকার সামান্যতম দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র কাঠামো তথা সাংবিধানিক মূল্যবোধের প্রতি। তারা করে কথা বলি, নীতিপঙ্গুত্ব ঠিক বিপরীত শব্দ মাথায় আসছে না তো সেটা যদি আমি দেখি যে নীতির ব্যাপক নৈতিকতা এবং নীতির হয়, তার উদাহরণ কেরালা, একটা রাজ্যকে সিপিএম কিভাবে লাটে তুলে দিয়েছে তার প্রমাণ হচ্ছে কেরালা। তাই কেমন নীতিপঙ্গুত্ব, কেউ টাকাগুলো বাজে খরচ করা, শেষ পর্যন্ত যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ আছে, দয়া করে সিপিএম এর কথা আমি শুনবো না, হাত জোর করছি।
মানুষ গোল্লা করেছে হাইকোর্ট হাইকোর্ট সবই যেখানে যাবে শোর হওয়ার পরেও একসঙ্গে হাত মেলাতে পারে তাদের নীতিপঙ্গুত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। সেটাই আমার বক্তব্য অন্য কোথাও। আমার বক্তব্য আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই বলেছেন আজকে সৌম্যদা বলছেন যে কেস করার প্রয়োজন। কেন মান্নান সাহেবরা তো কেস করেছিলেন সারদার বিরুদ্ধে, তাহলে এক্ষেত্রে কেন করছে না? তৃণমূল যদি নাই করে থাকে, তৃণমূল রাজনৈতিক লড়াই করছে, তাহলে করুক না, তাহলে মামলাটা করে দিক না সৌম্যদাকে। আমি যাবো সৌম্যদার সঙ্গে, সৌম্যদা মামলাটা করুক, কিন্তু মুশকিল হচ্ছে সৌম্যদারা পশ্চিমবঙ্গের রাজনীতি এক ধরনের করবে আর ওইখানে গিয়ে আরেক ধরনের রাজনীতি করবে। জয়রাম রমেশ এক ধরনের কথা বলছে, ঘুমাচ্ছে তো, আমরা তো এটাই বলছি ঘুমাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে বিজেপি সরকারকে দুর্বল করার জন্য যে যে ভূমিকা আমরা নেওয়ার আমরা নিয়েছি, আজকেও সেটা পারেনি। পশ্চিমবঙ্গের কংগ্রেস যেভাবে নীতিপঙ্গুত্বে ভুগছে, যেভাবে পশ্চিমবঙ্গের কংগ্রেস মতাদর্শহীনতায় ভুগছে, নিয়েও কিন্তু রাজনীতির কথা বারবার করে চলে আসছে, কিন্তু কালকের বৈঠকে মূলত ঠিক কি হয় এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা ঠিক কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। জনগণ মনে হয় আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর এরপর দেখুন পেজ ওয়ান শুভদীপ এবং শুক্লার সঙ্গে থাকুন।